কেউ যদি এই ফাইলটা শুনছেন, দয়া করে ভলিউমটা একদম কমিয়ে দিন। আমি আবির, সাউন্ড ইঞ্জিনিয়ার। আমি জানি না এই রেকর্ডিংটা কতদূর পৌঁছবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অতিরিক্ত নিস্তব্ধতাকে বিশ্বাস করবেন না। যখন চারপাশটা বড্ড বেশি চুপচাপ হয়ে যায়, তখন বুঝবেন ওরা শোনার চেষ্টা করছে। রেকর্ডিংয়ের এই টেপটা পাওয়া গিয়েছিল আসাম আর মেঘালয় সীমান্তের এক গভীর নাম না জানা জঙ্গলের ধারে। আবির নামের বছর 28-এর এক তরুণ সাউন্ড ইঞ্জিনিয়ার ঠিক 24 ঘন্টা আগেই ওই জঙ্গলে পা রেখেছিল। ক্লায়েন্টের ডিমান্ড ছিল নর্থ ইস্টের একদম প্রত্যন্ত আইসোলেটেড কিছু আদিবাসী জনপদের ফোক সাউন্ড আর নৈসর্গিক শব্দ রেকর্ড করা। সেই উদ্দেশ্যেই খুমতাং নামের এক মানচিত্র বহির্ভূত গ্রামের দিকে রওনা হয়েছিল সে। দাদা, রাস্তা তো এখান থাইকা শেষ, সামনে আর গাড়ি যাইতো নাই, আপনি এখান থাইকাই হাইটা যান। কি বলছো রতন? ম্যাপে তো দেখাচ্ছে রাস্তা আরো 3-4 কিলোমিটার সোজা গেছে। জঙ্গল তো সবে শুরু হলো। চলো, আমি ডবল ভাড়া দিচ্ছি। ভাড়ার লাগি নাই দাদা, খুমতাঙ্গাও ভালো জায়গা নাই, ওইখানে বাতাস বয় না, মাটির তলা থাইকা নিঃশ্বাস আয়, দিন দুপুরেও মাইনসে ওই রাস্তায় পাড়া দেয় না। আপনি নামইন দাদা, আমারে মাফ করুন। রতনের গলার স্বরে এমন একটা আড়ষ্টতা ছিল যে আবির আর কোনো তর্ক করল না। লোকটা স্টিয়ারিংটা এত শক্ত করে ধরেছিল যে হাতের গার্ডগুলো সাদা হয়ে গেছে। অগত্যা আবির নিজের ভারী ব্যাকপ্যাক, প্যারাবোলিক মাইক্রোফোন আর অডিও গিয়ারগুলো নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। রতন আর এক মুহূর্তও দাঁড়ালো না। ব্যাক গিয়ারে গাড়ি ঘুরিয়ে ধুলো উড়িয়ে উধাও হয়ে গেল সে। পাহাড়ি জঙ্গলের রাস্তা, মাটিটা অদ্ভুত রকমের কালচে লাল। আবির হাঁটতে শুরু করলো। একজন সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে তার কান চারপাশের শব্দের প্রতি খুব সংবেদনশীল। সে খেয়াল করলো জঙ্গলের অ্যাকস্টিক্স বা শব্দ প্রকৃতিটা বড্ড অদ্ভুত। এত বড় জঙ্গল, কিন্তু কোনো ইকো বা প্রতিধ্বনি নেই। যেন এই জঙ্গলের গাছগুলো স্পঞ্জের মতো সব শব্দ শুষে নিচ্ছে। কোনো পাখির ডাক নেই, ঝিঝি পোকার শব্দ নেই। ব্যাপারটা আবিরের কাছে ভৌতিক নয়, বরং বৈজ্ঞানিকভাবে খুব কৌতূহল উদ্দীপক লাগলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর বিকেলের মরা আলোয় খুমতাং গ্রামে এসে পৌঁছল সে। জরাজীর্ণ কাঠের আর মাটির তৈরি পুরনো বাড়িগুলো কেমন যেন অদ্ভুতভাবে একদিকে হেলে রয়েছে। গ্রামের সরু পথ ধরে এগোতেই কয়েকজন মানুষের দেখা পেল সে। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়মঞ্চ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ অন্য স্বাদের একটা গ্রাম বাংলার ভূতের গল্প, আর গল্পটা লিখেছেন আবির গুণ, আর আজকে গল্প পাঠের লেখক নিজেই রয়েছেন, আর অন্যান্য চরিত্রে আমি অভিজিৎ এবং মহিলা চরিত্রে দেবশ্রী। তো শুরু হচ্ছে আজকের গল্প, শ্রুতি ভূক। নমস্কার কাকা, আমি শহর থেকে আসছি। এখানকার পঞ্চায়েত ঘর বা গেস্ট হাউসটা কোন দিকে বলতে পারেন? বয়স্ক লোকটা আবিরের দিকে ঘুরে তাকালো ঠিকই, কিন্তু কোনো উত্তর দিল না। লোকটার দৃষ্টি একদম ভাবলেশীন। তবে যে জিনিসটা আবিরের নজর কাড়লো তা হলো লোকটার কান। কানের ফুটোয় হলদেটে নোংরা মোম আর পুরনো তুলো শক্ত করে গোজা রয়েছে। শুধু ওই লোকটাই নয়, রাস্তায় দাঁড়িয়ে থাকা আরো জনা দুয়েক মানুষের প্রত্যেকেরই কানে ওই একইভাবে তুলো গোজা। আবির ভাবলো হয়তো পাহাড়ি কোনো বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব আছে এখানে, তাই স্থানীয়রা এভাবে কান ঢেকে রাখে। বয়স্ক লোকটা ভয়ার্ত চোখে আবিরের দিকে তাকিয়ে নিজের ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে চুপ করতে ইশারা করলো। তারপর খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। শব্দ করিও না বাবু, ওরা শুনিব। কে কে শুনবে? আর আপনারা সবাই কানে ওই তুলো গুঁজে রেখেছেন কেন? এখানে কি কোনো বিশেষ পোকার উপদ্রব আছে? আমার নাম মায়া, মাটির তলত ঘুমায় ওরা। রাইতে জানলা খুলবা না শহর বাবু, আর কানের ভেতর সুড়সুড়ি পাইলে মইরা গেলেও চুলকাইবা না, সোজা ওই কাঠের বাড়িতে যাও। মেয়েটার নিষ্প্রাণ চোখ দুটো দেখে আবির একটু থমকালো, কিন্তু পরক্ষণেই ওর মনে হলো হয়তো এখানকার মানুষজন একটু বেশি
কুসংস্কারাচ্ছন্ন। বাইরের জগতের সাথে যোগাযোগ নেই বললেই চলে, তাই এত অদ্ভুত আচরণ। আবির আর কথা না বাড়িয়ে গ্রামের শেষ প্রান্তে সেই দোতলা কাঠের বাড়িটায় গিয়ে উঠল। ভেতরে পুরনো তামা আর ড্যাম্প ধরা কাঠের গন্ধ। গুমোট গরম কাটাতে আবির ঘরের জানলাটা খুলে দিল। উদ্দেশ্য ছিল এই অদ্ভুত প্রতিধ্বনিহীন নৈসর্গিক নিস্তব্ধতা বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড রেকর্ড করা। খালি কানে ঘরটা পিন ড্রপ সাইলেন্ট। ডেসিবেল মিটারে লেভেল প্রায় 0, কিন্তু হেডফোনটা কানে লাগাতেই আবিরের ভ্রু কুঁচকে গেল। নিস্তব্ধতার বদলে একটা খুব সূক্ষ্ম কন্টিনিউয়াস অডিও ফ্রিকোয়েন্সি ধরা পড়ছে মাইকে। আবির প্রথমে ভাবল যন্ত্রে কোনো গ্লিচ বা গ্রাউন্ড লুপ নয়েজ হচ্ছে। সে গেইন বা সেন্সিটিভিটি লেভেলটা একটু বাড়িয়ে দিল, আর তখনই শব্দটা স্পষ্ট হলো। না, ওটা কোনো মেশিনের গ্লিচ নয়, ওটা কোনো কিছুর হাঁটার আওয়াজ। হাজার হাজার বা হয়তো লক্ষ লক্ষ খুব সূক্ষ্ম পায়ের আওয়াজ। আর সে কিচকিচ শব্দের ঠিক মাঝখানে একটা খুব মৃদু ভিজে কিছু চাবানোর শব্দ আসছিল। শব্দটা বাইরের জঙ্গল থেকে আসছে না। মাইক্রোফোনের ডিরেকশন অনুযায়ী ওই অদ্ভুত ফ্রিকোয়েন্সিটা আসছিল ঠিক আবিরের পায়ের নিচের কাঠের মেঝের তলা থেকে। আবির স্তব্ধ হয়ে বসে রইল। ডেসিবেল মিটারের সবুজ কাঁটাটা স্ক্রিনে তীর তীর করে কাঁপছে। একজন সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে সে খুব ভালো করেই জানে শব্দটা ঘরের মেঝে বা কাঠের দেওয়াল থেকে প্রতিফলিত হয়ে আসছে না। এটা একদম ডিরেক্ট সোর্স, মাটির ঠিক নিচ থেকে কেউ বা কিছু একটা টানা অত্যন্ত ধীর লয়ে কিছু চিবোচ্ছে। অসম্ভব! পুরনো ফ্লোরবোর্ডগুলোর নিচে কি কোনো উঁই পোকার ঢিপি আছে? কিন্তু হাজারটা উঁই পোকা একসঙ্গে কাটলেও তো শব্দটা এমন মাংসল বা স্যাঁতস্যাঁতে হবার কথা নয়। আবির যখন অডিও রেকর্ডারের গেইন বা সেন্সিটিভিটি লেভেলটা আর একটু বাড়িয়ে বোঝার চেষ্টা করবে, ঠিক তখনই একটা ভয়াবহ ঘটনা ঘটল। শব্দটা মাইক্রোফোনের ডায়াফ্রাম দিয়ে রেকর্ড হয়ে হেডফোনে আসেনি। এই ভিজে নিঃশ্বাসটা পড়ল ঠিক আবিরের ডান কানের একদম গা ঘেঁষে। হেডফোনের ইয়ার কাপের ঠিক ভেতরে কেউ একজন বা কিছু একটা যেন ওর কানের লতিতে মুখ ঠেকিয়ে খুব ধীরে শ্বাস ছাড়ল। কে কে ওখানে? ফাঁকা ঘর, পুরনো হেরিকেনের আলোয় কাঠের দেওয়ালে আবিরের নিজের অতিকায় ছায়া ছাড়া আর কেউ নেই। গুমোট গরমে আবিরের কপাল বেয়ে ঘাম ঝরছে। সে কাঁপতে কাঁপতে মেঝের ওপর পড়ে থাকা হেডফোনটার দিকে টর্চের আলো ফেলল। ডান দিকের লেদার ইয়ার প্যাডের গায়ে একটা কালো আঠালো দাগ জলজল করছে, ঠিক যেন পুরনো জমাট বাঁধা রক্ত আর পুঁজ মেশানো কোনো তরল। আর ঠিক সেই মুহূর্তে আবিরের ডান কানের একদম গভীর গহ্বরে একটা অদ্ভুত শিরশিরে অনুভূতি শুরু হলো। ঠিক সুরসুরি নয়, মনে হলো খুব সূক্ষ্ম অসংখ্য পাওয়ালা একটা কিটকিটে পোকা কানের পর্দা বেয়ে মগজের দিকে ঢোকার চেষ্টা করছে। আহ! কি কি ঢুকলো কানের ভেতর? উফ! আবির পাগলের মতো মাথা জাগালো। পকেট থেকে রুমাল বের করে কানের ভেতরটা ঘষে দিল। সুরসুরিটা সাময়িকভাবে বন্ধ হলো ঠিকই, কিন্তু মাথার খুলির ভেতর থেকে একটা একটানা টিক 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 শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করলো। আতঙ্কে আর গুমোট গরমে আবিরের দম বন্ধ হয়ে আসছিল। ঘরের বাতাসে সেই পুরনো তামা আর নুনের উৎকট গন্ধটা আরও যেন গাঢ় হচ্ছে। সে দ্রুত জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকালো, আর তখনই রাতের অন্ধকারে কাজটা তার নজরে এলো। জানলার ঠিক বাইরেই একটা বিশাল প্রাচীন গাছ। আবির একজন শব্দযন্ত্রী হলেও প্রকৃতি নিয়ে তার বিস্তর পড়াশোনা আছে, কিন্তু এমন গাছ সে জীবনে দেখেনি। গাছের গুড়িটা কুচকুচে কালো, ঠিক যেন বাজ পড়ে পুড়ে যাওয়া কয়লা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এর যে শাখা প্রশাখা, সেগুলো আকাশের দিকে না উঠে বটের ঝুড়ির মতো মাটির দিকে ঝুঁকে আছে, যেন বাঁকা আঙ্গুল দিয়ে মাটি কামড়ে ধরতে চাইছে। আবির কৌতূহল সামলাতে না পেরে জানলা দিয়ে হাত বাড়িয়ে একটা পাতা ছুঁল।
আবিরের সারা শরীর বরফ হয়ে গেল। পাতাটা গাছের সাধারণ পাতার মতো পাতলা বা খসখসে নয়, ওটা রীতিমতো নরম, পুরু এবং হালকা গরম। টর্চের আলো ফেলতে আবির দেখল পাতাটার রং সবুজ নয়, বরং ফ্যাকাশে চামড়ার মতো কালচে বাদামি। তার উপর দিয়ে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নীল রঙের অতি সূক্ষ্ম শিরা, ঠিক যেন জ্যান্ত মানুষের হাতের তালুর চামড়া কেউ রোদে শুকোতে দিয়েছে। এগুলো কি? শিরাগুলোর ভিতর দিয়ে কিছু একটা তরল বইছে। এটা কোনো গাছ হতে পারে না। আবির নিজের অজান্তেই পাতাটায় বুড়ো আঙ্গুল দিয়ে সামান্য চাপ দিল। পাতাটা থেকে কোনো কষ বেরোলো না। আবিরের আঙ্গুল বেয়ে গড়িয়ে পড়ল একটা ঘন চটচটে লাল তরল, টাটকা মানুষের রক্তের গন্ধ। গাছের কালো গুড়ির ভেতর থেকে সেই মানুষের মতো গুঙ্গানিটা শুনে আবির ছিটকে পিছিয়ে এলো। দাদাবাবু, দরজাটা একটু খোলুন, আওয়াজ করুন না, আমি রঘু। আবির পকেট থেকে সুইস আর্মি নাইফটা বের করে নিঃশব্দে দরজার কাছে গেল। কাঠের ছিটকানিটা সামান্য খুলতেই বাইরের আবছা অন্ধকারে একটা মানুষের অবয়ব দেখা গেল। লোকটা কোনো কথা না বলে কার্যত জোর করেই ঘরের ভেতর ঢুকে এলো এবং দ্রুত হাঁটতে দরজাটা বন্ধ করে দিল। আলোটা নিভানি দেন দাদাবাবু, এক্ষুনি। ওরা আলোর ফ্রিকোয়েন্সিও ধরতে পারে। আপনার এই সাউন্ড মেশিনটা আগে বন্ধ করুন। আবির টর্চের আলোটা লোকটার মুখের ওপর ফেলতেই চমকে উঠল। লোকটার বয়স 40-এর কোঠায়, গায়ে একটা বিবর্ণ অলিভ গ্রিন মিলিটারি জ্যাকেট, কাঁধে একটা বিএসএফ এর পুরনো ব্যাজ, গাল ভর্তি উস্কো খুস্কো কাঁচা পাকা দাড়ি, চোখের নিচে কালির গভীর প্রলেপ। কিন্তু সবচেয়ে ভয়াবহ দৃশ্যটা হলো ওর কান। খুমতাঙের অন্যান্য মানুষদের মতোই ওরও দুই কানে কাদা মাখানো শক্ত মোম আর তুলো ঠেসে ঢোকানো। কে আপনি? বিএসএফের লোক এই পরিত্যক্ত গ্রামে কি করছে? আর আপনার কানে ওই তুলো গোঁজা কেন? আমি রঘুনাথ দাস, বর্ডার পেট্রোলিং ফোর্সের প্রাক্তন জওয়ান। 3 বছর ধইরা আমি নিখোঁজ খাতায় আছি। আপনি মস্ত বড় ভুল কইরা ফেলাছেন দাদাবাবু। এই খুমতাং কোনো গ্রাম নাই, এটা একটা অভিশপ্ত নার্সারি। নার্সারি? কিসের নার্সারি? আর ওই গাছের পাতায় মানুষের রক্ত কেন? কে নিঃশ্বাস ফেলছিল আমার হেডফোনে? ওরা কোনো মানুষ নাই দাদাবাবু, ওরা হইল শ্রুতিভুক। স্থানীয় মাইনসে কয় ঘুণ বিছে। এরা এমন এক পিশাচ পোকা যারা রক্ত বা মাংসে বাঁচে না, বাঁচে শব্দের কম্পন খাইয়া। আর মাইনসের কানের গর্ত হইল এদের ডিম পাড়ার সব থাইকা নিরাপদ জায়গা। রঘুর কথাগুলো আবিরের মাথার উপর দিয়ে যাচ্ছিল। সে একজন শব্দবিজ্ঞানী, এইসব অলৌকিক গাল গল্প তার কাছে হাস্যকর লাগার কথা, কিন্তু তার কানের ভেতরের ওই একটানা টিক টিক শব্দটা তাকে বাস্তবতার রুক্ষ মাটিতে আছড়ে ফেলছিল। আমি 3 বছর আগে আমার দল নিয়ে এদিকে পেট্রোলিংয়ে আইছিলাম। আজ শুধু আমি বাইচা আছি ওই মোম আর কাদা দিয়া কান বন্ধ কইরা রাখছি বইলা। ওরা যখন কানের ভেতর ঢোকে তখন কোনো ব্যথা হয় না, এক ধরনের নেশা ধরাইয়া দেয়। ঘুণ পোকা যেমন কাঠ খায়া ফালাফালি করে, এরা মাইনসের মগজ খাইয়া জ্যান্ত মানুষটারে গাছ বানাইয়া দেয়। গাছ বানিয়ে দেয়? তার মানে জানলার বাইরের ওই কালো গাছটা? হ্যাঁ দাদাবাবু, ওই রক্ত ঝরা গাছটা একসময় আমার জুনিয়র অফিসার বিক্রমা ছিল। রঘু আর আবির দুজনেই চমকে উঠল। রঘু ইশারায় আবিরকে জানলার কাছে আসতে বলল। তারা জানলার ফাটল দিয়ে অত্যন্ত সাবধানে বাইরের দিকে তাকালো। বাইরের দৃশ্যটা দেখার পর আবিরের মনে হলো তার শিরদাঁড়ার ভেতরের তরলটা জমে বরফ হয়ে গেছে। গ্রামের চৌরাস্তার মোড়ে ঠিক সেই বড় গাছটার নিচে পুরো গ্রামবাসী জড়ো হয়েছে, আবার বৃদ্ধ বনিতা সবাই। কারো পায়ে জুতো নেই,
তাদের হাতে কোনো মশাল বা আলো ছিল না, বরং সেই বিভৎস কালো গাছের ডালগুলো থেকে এক ধরনের নীলাভ অতিপ্রাকৃত আলো ঠিকরে বেরোচ্ছিল। আর সেই ফ্যাকাশে আলোর ঠিক মাঝখানে মাটিতে যাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে সে আর কেউ নয়, সে হলো আবিরের ড্রাইভার রতন। দাদা বাবু, চোখ বন্ধ করুন। আপনি এই দৃশ্য সহ্য করতে পারেন না। এরা এখন রতন রে মাটি বানাইব। মাটি? পাগল নাকি? আমরা ওকে বাঁচাবো রঘু। আমার কাছে সুইচ ছুরি আছে, আমি পিছন দিক থেকে গিয়ে। চুপ, এক্কেরে চুপ। নিচে ওই পুরোহিত রে দেখতাছেন? ওইটা মানুষ নয়, ওইটার চামড়ার ভেতরে শুধু পোকা গিজ গিজ করতাছে। আমরা গেলে আমাকেও সার বানাইয়া দিব। রঘু, লোকটার হাতে ওটা কি? একটা মরচে ধরা সাঁড়াশি? ও রতনের মাথার কাছে বসে পড়ল কেন? মাটি তৈরি করতাছে, বীজ তো পড়তে হইব। শ্রুতি ভোগ শবনং দেহি মাংসং দেহি অরণ্যং ভবতি। ওরা কি ঢোকাচ্ছে ওর মুখে? রঘু, ওই রক্তমাখা গাছের পাতাগুলো তো জ্যান্ত মনে হচ্ছে। ওগুলো রতনের গালের চামড়া ফুটো করে বাইরে বেরিয়ে আসছে কেন? ওই পাতাগুলোই তো শেখর দাদা বাবু। গলার নলি দিয়া পেটে গিয়ে নাড়ি বুড়ি কামড়াইয়া ধরবো, আর কান দিয়া ঢুকবো আসল পিশাচ। হ্যাঁ, পুরোহিত সাঁড়াশি দিয়ে রতনের কানের ওই মোম আর তুলোর দলাটা টেনে ছিঁড়ে বের করলো। পুরো কানটা রক্তে ভেসে যাচ্ছে। মাটি ফাটছে কেন রঘু? লাল মাটি ফুঁড়ে কালো কালো সুতোর মতো ওগুলো কি বেরোচ্ছে? তেঁতুল বীজে? শ্রুতি ভোগ খুন বিচে। আহারে রতন রে, শেষ হইয়া গেল বেটা। ওগুলোর তো পা নেই রঘু। পোকাগুলোর পায়ের বদলে সাদা সাদা সুতোর মতো ওগুলো কি? আর মুখের কাছটা গোল করাতের মতো ঘুরছে, হাজার হাজার দাঁত। রঘু, পোকাগুলো রতনের শরীরের অন্য কোথাও উঠলো না, সব কটা সাপের মতো সোজা ওর খোলা কানের গর্ত দিয়ে মাথার ভেতরে সে দিয়ে যাচ্ছে। রতন ফুলে উঠছে। মগজ খাইতাছে দাদা বাবু। এখন আর ওর কোনো ব্যথা নাই, এখন শুধু নেশা। ওর গালের চামড়ার নিচ দিয়ে ওগুলো দৌড়চ্ছে। রতনের কপাল ফুলে ফেপে নীল শিরাগুলো দড়ির মতো বেরিয়ে এলো। রক্ত বেরোচ্ছে না কেন রঘু? শিরা ফেটে গেল, কিন্তু ওটা রক্ত নয় রঘু। ঘন কালো আলকাতরার মতো একটা আঠা ওর কপাল আর চোখ দিয়ে বেরিয়ে আসছে। রতনের চোখগুলো গলে গেল। রক্ত তো চুইসা নিচে, এখন ওই কালো আঠা দিয়া ওর মগজটারে গাছের গুঁড়ি বানাইব। দেখেন, কপাল ফাইটা ডালপালা বাইর হইব। এখন ওর পেট ফাইটা নতুন গাছের জন্ম হইব। রঘু, পোকাগুলো হঠাৎ থেমে গেল কেন? ওই যে ওই বড় পোকাটা, ওটা রাস্তা ভুল করে আমাদের জানলার দিকে ঘুরে দাঁড়িয়েছে কেন? কি কইতাছেন? ওদের তো চোখ নাই, ওরা তো শুধু আওয়াজ শোনে। কিন্তু ওটা তো আমার দিকেই তাকিয়ে আছে। ওর মুখটা হাঁ হলো রঘু। বাঁচাও! ওটা ওটা তো আমার গলার আওয়াজ। পোকাটা আমার গলায় ডাকলো কি করে রঘু? আমি তো চিৎকার করিনি। ওরা আপনার আওয়াজ রেকর্ড কইরা নিছে দাদা বাবু। ওই যে আপনি এতক্ষণ ফিস ফিস কইরা কথা কইতাছিলেন, ওরা ফ্রিকোয়েন্সি ধইরা ফেলাইছে। সরিন, জানলা থেকে সরিন। না না, ওটা আমি নই, ওটা আমার গলা নয়। মাইকটা পড়ে গেল রঘু। দাদা বাবু, আপনি আওয়াজ কইরা ফেলাইছেন, অনেক বড় আওয়াজ। বাইরে এত নিস্তব্ধতা কেন রঘু? ওরা রতনকে ছেড়ে দিল? ছাড়ে নাই দাদা বাবু, ওরা এখন আমাগো দিকে তাকাইয়া আছে। পুরোহিত, রতনের আধা গাছ হয়ে যাওয়া শরীরটা, আর ওই গ্রামের হাজারটা মানুষ, সবাই একসাথে আমাদের জানলার দিকে ঘাড় ঘুরিয়েছে রঘু। শুধু মানুষ নয় দাদা বাবু, ওই মানুষগুলার কান থাইকা হাজার হাজার কালো পোকা অর্ধেক শরীর বাইর কইরা আমাগো জানলার দিকে তাকাইয়া আছে।
ওরা নতুন আওয়াজ পাইয়া গেছে। রঘু, আমার কানের ভেতর আমার কানের ভেতর আবার সেই খচখচনিটা শুরু হয়েছে। কে যেন করাত দিয়ে কানের পর্দাটা কাটছে। পলাও দাদা বাবু, পিছনের দরজা দিয়ে জঙ্গল দইরা সোজা দৌড় দেও। আর কান চুলকাইও না, ময়রা গেলেও কান চুলকাইও না। পিছনে রঘুনাথের শেষ আর্তনাদটা রাতের নিস্তব্ধতা চিরে আকাশে মিলিয়ে গেল। আবির ফিরে তাকায়নি। কাঠের দরজাটা ভেঙে যখন লক্ষ লক্ষ ঘুণ বিছে ঘরের ভেতর আছড়ে পড়ল, আবির তখন পিছনের জানলা টপকে সোজা জঙ্গলে এসে পড়েছে। ওর মাথার মধ্যে তখন শুধু একটাই চিন্তা, যে ভাবেই হোক এই অভিশপ্ত গ্রামের সীমানা পেরোতেই হবে। কাটা ঝোপে ওর হাত মুখ ছিঁড়ে যাচ্ছে, রক্ত ঝরছে, কিন্তু সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু আসল বিপদটা জঙ্গলে ছিল না, আসল বিপদটা ততক্ষণে ওর শরীরে ঢুকে পড়েছে। না না, প্লিজ প্লিজ বেরিয়ে আয় বলছি। আবির আর দৌড়তে পারল না। একটা বড় পাথরের গায়ে হোঁচট খেয়ে ছিটকে পড়ল ভিজে মাটিতে। ডান কানের ভেতর যন্ত্রণার ঢেউ আছড়ে পড়ছে। মনে হচ্ছে কেউ যেন ভেতর থেকে ওর কানের পর্দাটাকে জ্যান্ত চিবোচ্ছে। সে পাগলের মতো নিজের ডান কানের গহ্বরে আঙ্গুল ঢুকিয়ে দিল। আবির যখন আঙ্গুলটা বের করে আনলো, টর্চের আলোয় দেখলো আঙ্গুলের ডগায় শুধু রক্ত নয়, রক্তের সাথে লেপ্টে আছে একটা সরু কালো সুতোর মতো তন্তু। তন্তুটা জ্যান্ত। ওটা আবিরের আঙ্গুলের রক্তের ভেতর দিয়ে সাপের মতো কিলবিল করে ওর নখের নিচের চামড়ায় ঢোকার চেষ্টা করছে। আবির পাথরে ঘষে ঘষে ওটাকে থেতলে দিল ঠিকই, কিন্তু ততক্ষণে ওর মাথার ভেতর একটা অদ্ভুত রাসায়নিক পরিবর্তন শুরু হয়ে গেছে। আমার মাথা, আমার মগজটা গলে যাচ্ছে। এসব চোখের ভুল, ফ্রিকোয়েন্সি। এটা শুধু একটা সাইকোলজিক্যাল ইলিউশন। আবিরের চারপাশের জঙ্গলটা যেন হঠাৎ জ্যান্ত হয়ে উঠল। গাছের শাখা প্রশাখাগুলো আর কাঠের নেই, সেগুলো এক একটা মানুষের বিকৃত হাতের মতো ওর দিকে ঝুঁকে আসছে। প্রতিটা পাতা থেকে একটা চাপা যন্ত্রণা কাতর গুঙ্গানি ভেসে আসছে। আবির উঠে দাঁড়াতে গেল, কিন্তু ওর পা আর সরছে না। ও চমকে সামনে তাকালো। ওর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সেই বিশাল কুচকুচে কালো গুড়ির গাছটা। কিন্তু ও তো গ্রাম ছেড়ে উল্টো দিকে দৌড়েছিল, গাছটা এখানে এলো কি করে? গাছের গুড়ির ঠিক মাঝখানে একটা বড় ফাটল। ফাটলটা দেখতে ঠিক একটা মানুষের হা করা মুখের মতো, যার ভেতর থেকে একটা সাদাটে হাড়গুলো দাঁতের মতো বেরিয়ে আছে। আর সেই গহ্বর থেকে ভেসে এলো একটা ডাক, একটা এমন গলার আওয়াজ যা আবির জন্মানোর পর থেকেই চেনে। বুবাই, এত আওয়াজ করছিস কেন রে? খুব শীত বাইরে, ভেতরে আয় বাবা, আমার কাছে আয়। মা? না, মা তো মারা গেছে। তুমি মানো, এটা আমার ব্রেন আমার সাথে খেলছে। রঘু ঠিক বলেছিল, ওরা হ্যালুসিনেশন তৈরি করে। আবির জানতো এটা সত্যি নয়, কিন্তু ওর অবচেতন মন আর ওর নিজের নিয়ন্ত্রণে ছিল না। ওর পা দুটো স্বয়ংক্রিয়ভাবে ওই মৃত্যু ফাঁদটার দিকে এগিয়ে যেতে লাগলো। ওর ডান কান ততক্ষণে পুরোপুরি বধির হয়ে গেছে। সেখানে শুধু একটা বেজে সাথে সাথে চিবনোর শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। আবির নিজের কাপা হাতটা বাড়িয়ে দিয়ে ওই কালো গুড়ির চামড়াটা ছুলো। গাছের চামড়াটা ফাটলো, আর ভেতর থেকে এক ঝাঁক কালো ঘুণ বিছে স্রোতের মতো নেমে এসে আবিরের হাত বেয়ে ওপরে উঠতে শুরু করলো। ওরা আবিরের চামড়া কাটছে না, ওরা রোমকূপ দিয়ে সোজা চামড়ার নিচে ঢুকে যাচ্ছে। আবিরের আকাশভেদী যন্ত্রণায় চিৎকার করার কথা, কিন্তু ব্যথা ব্যথা করছে না কেন? এত শান্তি, এত আরাম। আবিরের চেতনা তখন ঝাপসা হয়ে আসছে। ও যেটাকে আরাম বা নেশা বলে ভুল করছিল, সেটা আসলে পোকাগুলোর শরীর থেকে বেরোনো একটা প্যারালিসিস ভেনাম। আবির নিজের হাতের দিকে তাকালো। ওর গায়ের চামড়া আর ওর নেই। রোমকূপগুলো দিয়ে অসংখ্য কালো সূক্ষ্ম শিকড় বেরিয়ে হাওয়ায় দুলছে। চামড়ার নিচে হাজার হাজার পোকা একসাথে শিরদাঁড়া বেয়ে মস্তিষ্কের দিকে দৌড়চ্ছে। পেছন থেকে এসে ওকে ধরলো গ্রামের মানুষেরা। ওদের হাত আবিরের চামড়ায় লাগতেই আঠার মতো সেটে গেল সেটা, যেন দুটো ভিজে মাংস একে অপরের সাথে জুড়ে যাচ্ছে। ঠিক তেমনই
গ্রামের সেই পুরোহিত একটা বিশাল পাথরের হাতুড়ি দিয়ে আবিরের হাঁটুতে প্রথম আঘাতটা করলো। আবিরের হাড় ভাঙল না, ওর কাঠ হয়ে যাওয়া পাটা মাঝখান থেকে ফেটে গিয়ে শত শত কালো পোকা মাটিতে ছিটকে পড়ল। আবির চিৎকার করতে পারলো না, কারণ ওর নিজস্ব জিভটা ততক্ষণে গলে গিয়ে একটা মোটা কালো পোকায় রূপান্তরিত হয়েছে। খুমতাং কোনো গ্রাম ছিল না, ওটা ছিল সির্ফ একটা ক্ষেত। আর ওরা সবাই ছিল একটা শুধুমাত্র ফসল। আমার আর কোনো ব্যথা নেই, সত্যি বলছি। ব্যথা একদম গায়েব হয়ে গেছে, শুধু একটা অদ্ভুত শীতলতা, একটা শান্তি আমার শিকড় থেকে উঠে সোজা আমার মগজে এসে স্থির হয়েছে। আমি এখন আর নড়তে পারি না। আমার কোমরের নিচের অংশটা শক্ত কাঠে পরিণত হয়েছে। আমার হাত দুটো এখন আর হাত নেই, ডালপালা হয়ে গেছে, যারা বাতাসে দোলে না, বাতাস থেকে শব্দ শোনে। গ্রামের লোকেরা আমাকে মারেনি, ওরা আমাকে রোপণ করেছে। আমি এখন দেখতে পাই না, আমার চোখের গহ্বর দুটো এখন ওদের ডিম পাড়ার বাসা। কিন্তু আমার দেখার কোনো দরকারও নেই। আমি এখন শুনতে পাই মাটির বহু নিচ দিয়ে বয়ে যাওয়া জলের শব্দ, আমার গুড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়া একটা পিঁপড়ের হৃদস্পন্দন। আর সবচেয়ে বড় কথা, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা যারা এতক্ষণ রাতের অন্ধকারে ঘরে বসে হয়তো কানে হেডফোন লাগিয়ে এই অডিও গল্পটা শুনছেন, ভেবেছেন এটা নিছকই একটা গল্প? ভেবেছেন আমি আবির শুধু একটা কাল্পনিক চরিত্র? কখনো ভেবে দেখবেন গ্রামবাসীরা আমাকে গাছ বানানোর আগে আমার এই অডিও রেকর্ডার আর মাইকটা কেন ভেঙে দিল না? কেন ওরা আমাকে শেষ মুহূর্ত পর্যন্ত রেকর্ডিংটা চালু রাখার সুযোগ দিল? কারণ শ্রুতিভুকের ছড়ানোর জন্য কোনো শারীরিক স্পর্শের প্রয়োজন হয় না, ওদের প্রয়োজন হয় ফ্রিকোয়েন্সির। খুমতাংয়ের মানুষ গ্রামের সীমানার বাইরে যেতে পারে না, কিন্তু শব্দ তো যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারে। আপনি এতক্ষণ যে রেকর্ডিংটা শুনছেন, এটা কোনো সাধারণ অডিও ফাইল নয়। আমার গলার আওয়াজের পিছনে ব্যাকগ্রাউন্ড ওই যে হালকা ঘড়ঘড়ে স্ট্যাটিক নয়েজটা শুনতে পাচ্ছেন না, ওটা কোনো ডিস্টরশন নয়, ওগুলো হলো ডিম, সাউন্ড ওয়েভের মাধ্যমে ট্রাভেল করা মাইক্রোস্কোপিক লার্ভা। ডিজিটাল অডিওর প্রতিটা বিটের মধ্যে লুকিয়ে থাকা প্যারাসাইটিক ফ্রিকোয়েন্সি। আপনি যখন গল্পের প্রথম অংশটা শুনছিলেন, তখন এই ফ্রিকোয়েন্সি আপনার কানের পর্দায় ধাক্কা দিচ্ছিল। যখন আপনি দ্বিতীয় অংশটা শুনলেন, তখন ওরা আপনার কানের পর্দার ঠিক পিছনে গিয়ে জড়ো হয়েছে। আর এখন যখন আপনি এই শেষ অংশটা শুনছেন, আপনার শরীরের উত্তাপে ডিমগুলো ফুটে গেছে। বিশ্বাস হচ্ছে না? অডিওটা পজ করে 1 সেকেন্ডের জন্য শান্ত হয়ে বসুন তো। শুনতে পেলেন? ওই যে আপনার কানের ভেতর হালকা শীষ দেওয়ার মতো একটা আওয়াজ, টিনিটাস মনে হচ্ছে? ভাবছেন ওটা নিস্তব্ধতার আওয়াজ? না, ওটা ওদের জীবাণুর আওয়াজ। আপনার ডান কানের ঠিক পেছনে একটু ভারী লাগছে না? যেন কানের ভেতর জল ঢুকেছে। চুলকাবেন না, আমি আপনাকে সাবধান করছি, একদম চুলকাবেন না। যদি আপনি সুরসুরিতে কান চুলকে ফেলেন, তাহলে আপনি ওদের আরো গভীরে সরাসরি স্নায়ুর ভেতরে ঠেলে দেবেন। আমার সময় শেষ, আমার চোয়ালটা এবার ফেটে যাবে। আমার মাথার খুলিটা একটা ফুলের মতো খুলে যাচ্ছে। আমার মগজের টুকরোগুলো মাটিতে খসে পড়ছে, আর সেখান থেকে জন্ম নেওয়া নতুন ঘুণ বিছেগুলো
মাইকের দিকে দৌড়ে আসছে। ওরা ব্লুটুথ দিয়ে স্পিকার দিয়ে সোজা আমার কাছে পৌঁছাতে চায়। ওরা আমার ঠিকানা পেয়ে গেছে। এখন একটাই রাস্তা খোলা, অডিওটা বন্ধ করবেন না। আপনি যদি এখন অডিও বন্ধ করে দেন, ওরা শান্ত হয়ে যাবে এবং ভেতর থেকে কাটা শুরু করবে। শুনতে থাকুন, আমার চিৎকার শুনতে থাকুন। হয়তো এই শব্দেই ওদের পেট ভরে যাবে আর ওরা আপনাকে ছেড়ে দেবে। কিন্তু যদি এই মুহূর্তে আপনার কানের ভেতর সামান্যতম সুরসুরি বা কিচকিচানি অনুভব হয়, তাহলে অনেক দেরি হয়ে গেছে। ঘুমটাঙে আপনাকে স্বাগত। আমাদের নতুন গাছের খুব প্রয়োজন ছিল, আর আপনার মস্তিষ্ক অনেক বেশি উর্বর। শুনছিলেন আবির গুণের কলমে শ্রুতি ভুক। কেমন লাগলো আজকের গল্পটা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।